বহু পাত্রী বাতিল করে সুমিতা দেবী তার একমাত্র অধ্যাপক ও বাধ্য ছেলে সৌগতর জন্য অহনাকে ইচ্ছের বিরুদ্ধে পছন্দ করতে বাধ্য হলেন। সুমিতা দেবীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বামী সুকান্তবাবুর এ ব্যাপারে কোনো ভূমিকা নেই। দোর্দণ্ড প্রতাপ সুকান্তবাবুর স্কুলে বিরাট আধিপত্য থাকলেও নিজের স্ত্রীর কাছে বিয়ের পর থেকেই এ যাবৎকাল ভিজে বেড়ালের ভূমিকা পালন করে এসেছেন। স্ত্রীকে অবাধ স্বাধীনতা দিতে গিয়ে তিনি নিজে কখন যেন পরাধীন হয়ে গেছেন সেটা তিনি বড় দেরিতে টের পেয়েছিলেন। সৌগত এতদিন পর্যন্ত তার অন্তর্মুখী স্বভাবের জন্য কাউকে কাউকে ভালো লাগলেও মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারেনি। হয়তো ছোটবেলা থেকে অতিরিক্ত মায়ের অধীনে থাকার জন্য ঠিক সাবালকত্ব প্রাপ্য হয়নি। তার কাছে বাবা মাই দিয়ার গোছের মানুষ হলেও মার কাছে তার ক্ষমতাও সীমিত। সুমিতা দেবী মনে প্রাণে চাইছিলেন কোনো রকমে গ্র্যাজুয়েশন করা পট্টি ঘরের মেয়েকে বউ করে আনা। তিনি নিজে সুন্দরী হয়েও পুত্রবধূ চাইছিলেন মোটামুটি চেহারার একটি মেয়েকে, যে কিনা বিয়ের পর তার একমাত্র ছেলেকে কখনো নিজের অনুগত করতে না পারে। তা নাই নাই করে কম করেও ৩০-৩২টা মেয়ে ইতিমধ্যে দেখা সারা। সুকান্তবাবুর ভূমিকা শুধু স্ত্রীর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলা, কিন্তু তার হিসেবটা একেবারেই মিলল না অহনাকে দেখতে এসে। অহনা রীতিমতো সুন্দরী মেয়ে, সদ্য MA কমপ্লিট করে বাড়ি এসেছে। বহরমপুর শহরে বিরাট মার্বেল পাথরে মোড়া বাগান সহ আধুনিক দোতলা বাড়ি। অহনার বাবা সমরেশবাবু অবসরপ্রাপ্ত অধ্যাপক, পৈতৃক সূত্রে অনেক টাকা পয়সার মালিকও বটেন। এক ছেলে ও এক মেয়ে। ছেলে অর্ণব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে কলকাতায় কর্মরত। এই মেয়েকে দেখতে এসে ছেলে সৌগত জীবনে প্রথম মায়ের মতের বিরুদ্ধে গিয়ে সরাসরি তার পছন্দের কথা জানিয়ে দিল। ভগ্ন মনোরথ হয়ে সুমিতা দেবী বাড়ি ফিরেই বিয়েটা কেঁচিয়ে দেওয়ার শেষ চেষ্টা করে ছেলেকে বললেন, দেখ বাবা, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বিয়ে হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক। হুট করে পছন্দ হয়ে গেল বললে তো হবে না। তোদের দুজনের ঠিকুজি কুষ্টি মিলিয়ে তবে তো সিদ্ধান্ত নিতে হবে। এর আগেও সুমিতা দেবী অনেক সুন্দরী শিক্ষিতা মেয়েকে ঠিকুজি কুষ্টির দোহাই দিয়ে বাতিল করেছেন। তার নিজের শ্বশুরবাড়ি বংশের গুরুদেব মানুষটা সজ্জন ও ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু 10 বছর হলো তিনি গত হয়েছেন। তার একমাত্র লাফাঙ্গা বখাটে বেকার অল্পবয়সী ছেলেটি বর্তমানে বাবার পেশা গ্রহণ করেছে। তার গুরুগিরিতে তেমন খ্যাতি না থাকলেও কবজ মাদুলি শিকড় বাকড় ও বশীকরণ বিদ্যায় বেশ নামডাক। জ্যোতিষী ও তন্ত্র সাধনা মূলত তার জীবিকা। আর ইনি সুমিতা দেবীর পেটোয়া লোক। উপযুক্ত দক্ষিণা পেলে 6কে 9 আর 9কে 6 বানানো তার বাঁ হাতের খেল। সুমিতা দেবীর কথা শুনে বাবা ছেলের মধ্যে চোখে চোখেই অনেক কথা হয়ে গেল। সুকান্তবাবু বললেন, তোর মা একদম ঠিক কথাই বলেছে। একে তো বহু কাঠখড় পুড়িয়ে বিয়ে করা, তারপর বিয়ের পর সুখে সংসার করা তো চারটিখানি ব্যাপার নয়। পাত্রপাত্রীর ঠিকুজি কুষ্টি মিলিয়ে রাজ্যটোক হলে তবে না বিয়ে। বাধ্য অনুগত স্বামীর কথা শুনে সুমিতা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মুখের গোমড়া ভাব কেটে গিয়ে মুহূর্তে মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
মনে মনে বললেন, এই রূপসী ও উচ্চশিক্ষিতা মেয়ের সঙ্গে কিছুতেই আমি বাবুর বিয়েটা দেব না। তার চেয়ে ছর্দির দেওয়া সম্বন্ধটা না হয় আর একবার ভেবে দেখবে। মেয়েটি বিএ পাস, চেহারাও সুশ্রী, বাবা পোস্ট অফিসের কেরানি, শরিকি বাড়িতে 1.5খানা ঘরে বসবাস। যাগ্গে একবার না হয় দেখেই আসবে। সেরকম বুঝলে বিয়েটা ওখানেই ফাইনাল করবে। আপাতত এই সম্বন্ধটাতে গুরুদেবের ছেলেকে নিশ্চয়ই তার মুশকিল আসান করার একটা রাস্তা বলে দেবে। বেশ হৃষ্টচিত্তেই সুমিতা দেবী ভাবলেন, কালই গুরুদেবের ছেলেকে ফোন করে তার কাছে যাওয়ার দিনটা ঠিক করে নেবেন। আগের থেকে অনেকটা বেশি ফল, ঘি, মিষ্টি নিয়ে যেতে হবে। অনেক কটা টাকা গচ্ছাও যাবে, কি আর করা। ঠিক 2 দিন পর সুকান্তবাবু এক দুঃসাহসিক কাজ করলেন। তিনি এক জ্যোতিষীর কাছে গেলেন। ইনি আবার কলকাতা থেকে সপ্তাহে 2 দিন এই শহরে আসেন। গোটা শহরময় এনার বেশ বড় বড় পোস্টার পড়ে। লিপলেটে নামের পেছনে অনেক অলংকার, অভ্যর্থনা কি তার গণনা। ভিড়ের মধ্যে অপেক্ষারত সুকান্তবাবুর ডাক পড়তেই তিনি নমস্কার করে বসলেন। জ্যোতিষী একটা বড় আতস কাঁচ ধরে বললেন, আপনার ডান হাতটা দেখান। সুকান্তবাবু বললেন, আমি আমার ছেলে আর হবু বৌমার কুষ্টি বিচারের জন্য এসেছি। আমার ছেলের কুষ্টি আছে, কিন্তু হবু বৌমার শুধু জন্ম সময়, বার আর তারিখটা লিখে এনেছি। আপনি ওটা দেখে আগে একটা কুষ্টি বানান, তারপর 2টো কুষ্টি বিচার করে দিন। তার আগে বলি, অনেক মেয়ে দেখার পর এই মেয়েটিকে আমার ছেলে পছন্দ করেছে। মোট কথা, প্রথম দর্শনেই দুজনের দুজনকে ভালো লেগেছে। জ্যোতিষী বললেন, আচ্ছা, জন্মের সময়টা সঠিক তো? একেবারে সঠিক বলি কি করে? 2-10 মুহূর্ত এদিক ওদিক হতেই পারে। অনেক সময় ঘড়ির কাঁটাও বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয়। ওই কয়েক সেকেন্ডের হেরফের আর কি। দেখুন, দুজনের কয়েক মুহূর্তের এদিক ওদিক হলে রাজ্যটক হচ্ছে। সুকান্তবাবু বললেন, আমি তো সেটাই চাইছি। আপনি কুষ্ঠি মিলিয়ে রাজ্যটক করেই দিন। কিন্তু জাতক জাতিকার দাম্পত্য জীবনে কিছু অশান্তির যোগ আছে। আরে মশাই, কোন দম্পতির মধ্যে ছোটখাটো অশান্তি ঝগড়াঝাটি নেই বলুন তো? এক পক্ষ অ্যাডজাস্ট করলেই সংসারে অখণ্ড শান্তি বিরাজ করবে। ঘটনাটা ডিভোর্স পর্যন্ত না গড়ালেই হবে। জ্যোতিষী বললেন, খুব বড় রকমের অশান্তি এড়োনোর উপায়ও আছে। আপনার ছেলেকে একটা নরতির গোমের ধারণ করতে হবে। একটা কার্ড দিয়ে বললেন, কলকাতায় একটা আসল গ্রহরত্নের দোকানে সপ্তাহে 1 দিন আমি বসি। ওখান থেকে আপনি গোমেরটা কিনতে পারেন। আচ্ছা, আপনি এসবে বিশ্বাস করেন তো? আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই কার্যকর হয় না। সুকান্তবাবু বললেন, আমার স্ত্রীর মশাই অখণ্ড বিশ্বাস, আর বিবাহিত পুরুষদের স্ত্রীর বিশ্বাসকে চোখ কান বুজে বিশ্বাস করতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। সেদিন রাতে খাবার টেবিলে বসে সুকান্তবাবু বললেন, যাক, ওদের দুজনের ঠিকুজি শেষ পর্যন্ত রাজ্যটক হলো। সুমিতা বললেন, মানে তুমি কার কাছে কুস্তি বিচার করালে? ওটা তো আমি বরাবর করিয়ে আনি। আমি যার কাছে করেছি সে নাম করা এবং পাশ করা জ্যোতিষী। খবরের কাগজে তার রমরমা বিজ্ঞাপন, শহরে তার পোস্টারের ছড়াছড়ি। সুমিতার বাধা দেওয়ার শেষ রাস্তাটা বন্ধ হয়ে গেল। যথা সময়ে বিয়ে সুসম্পন্ন হলো। সুমিতা অহনাকে সঙ্গে নিয়ে
তার পছন্দ মতো দুহাতে বাজার করলেন। এমনকি সোনার গয়নাও অহনার পছন্দে কিনলেন। অহনার হবু শাশুড়ির পুত্রকে আগেই পছন্দ হয়েছিল। মাসখানেক মেলামেশার পর তাকে ভালো লাগার কথা মাকে জানিয়েছিল। এখন হবু শাশুড়ি মাকেও বেশ পছন্দই হলো। বিয়ের পর অহনা শ্বশুরবাড়ি এসে দেখল তার শাশুড়ি মা এই সংসারের সর্বে সর্বা। একমাত্র ছেলের প্রতি তার প্রবল অধিকার বোধ। তার খাওয়া দাওয়া, পোশাক আশাক সবটাই শাশুড়ি মা নিয়ন্ত্রণ করেন। এমনকি তাদের হানিমুনে যাওয়াটাও শাশুড়ি মার নির্দেশে। উনি যা কিছু করেন সেটা খুব সূক্ষ্মভাবে সৌজন্য বজায় রেখে আবদারের সঙ্গে অনুরোধ মিলিয়ে মিশিয়ে করেন। অহনাও অনুরোধে ঢেকি গেলার মতো সহজভাবেই মেনে নেয়। তবে শাশুড়ি মা তাদের দার্জিলিংয়ে হানিমুনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার বাধ্য বাবুর ইচ্ছে আন্দামানে যাওয়ার। এবারেও বাধ্য হয়ে শাশুড়ি মা বাবুর ইচ্ছেকে মেনে নিলেন। ওই একটিবার মাত্র তিনি ছেলেকে কয়েকটা দিন পুরোপুরি বৌমার হাতে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বারবার সাবধান করে দিয়েছিলেন সমুদ্রের জলে যেন না নামে। জলে নাকি তার বাবুর ফাঁড়া আছে। এরপর ওরা যতবার বেড়াতে গেছে ততবারই শাশুড়ি মা ছায়াসঙ্গীর মতো ছেলে বৌমার সঙ্গে সেটে থেকেছেন। সেখানেও খাওয়া দাওয়া নিয়ে ছেলেকে নিয়ন্ত্রণে রেখেছেন। জলে ছেলের ফাঁড়া আছে বলে ছেলেকে সমুদ্রে নামতে দেননি। মা ছেলে দুজনেই সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের শোভা উপভোগ করেছেন। সৌগত অবশ্য খুব কায়দা করে মাকে মন্দিরে পাঠানোর চেষ্টা করেছিল, অথচ আন্দামানে গিয়ে এই ছেলেই চুটিয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দাপাদাপি করেছে। 10 মিনিট টোটোর দূরত্বে শ্বশুরবাড়ি বলে অহনা সচরাচর বাপের বাড়িতে রাত্রিবাস করত না। সকালে গিয়ে রাতে ফিরে আসতো। কদাচিৎ যদি 3-4 দিনের প্রোগ্রাম নিয়ে বাপের বাড়ি যেত, পরদিনই কলেজ থেকে ফিরে সৌগত হাজির হতো। অহনার মা আড়ালে মুচকি হেসে বলতো, আজ রাতে তোমরা খাওয়া দাওয়া করে চলে যেও বাবা। কিন্তু ছেলের সঙ্গে অহনাকে ফিরে আসতে দেখে শাশুড়ি মা মোটেই খুশি হতেন না। তবু মুখে হাসি ফুটিয়ে ছেলেকে বলতেন, আহা, মেয়েটাকে কটা দিন তার বাবা মার কাছে থাকতে দিলি না? তুই বুঝি অহনাকে জোর করে নিয়ে এলি? অহনা বলল, বাবা মার সামনে সৌগত যে কি লজ্জায় আমাকে ফেলেছিল মা। কলেজ থেকে ফিরে আমাকে না দেখলে তার নাকি একদম ভালো লাগে না। সৌগত লজ্জায় লাল হয়ে বলল, অহনা, একদম মিথ্যে কথা বলবে না। কথাটা সত্যি হলেও মুখে একবারও বলিনি। অহনা বলল, তাহলে আমার মা বুঝলো কি করে? তুমি চা জলখাবার খাওয়ার পরও হত্যা দিয়ে বসেছিলে দেখে বাধ্য হয়েই তো মা তোমাকে রাতে খাবার পর আমাকে নিয়ে যেতে বলল। সুমিতা আর রাগ চাপতে না পেরে বলল, ছি ছি বাবু, তুই এতটা নির্লজ্জ হলি কি করে? সৌগত বলল, মা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি পরস্ত্রীকে হরণ করে নিয়ে এসেছি। বাবাও তো বলছিল অহনা ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সুমিতা কথাটা ঘোরানোর জন্য বলল, আহা, তোর জন্য অহনার বাবা মা কি ভাবলেন বলতো? উনারা ভাববেন আমরাই অহনাকে বাপের বাড়ি যেতে দিই না। অহনার প্রতি ছেলের এই আদিক্ষেতা সুমিতার মনে কাঁটার মতো খচখচ করে বিঁধতে লাগলো। এতদিন পর্যন্ত যে ছেলে কলেজ থেকে ফিরে মা বাবার সঙ্গে চা জলখাবার খেতে খেতে 1.5-2 ঘন্টা গল্প আড্ডায় মশগুল থাকতো, তারপর পাড়ার ক্লাবে সময় কাটাতো, সে এখন বেশিরভাগ দিন
কোনো রকমের চাটা খেয়েই মোটর বাইক হাঁকিয়ে বউকে নিয়ে বেরিয়ে যায়। কোনোদিন শ্বশুরবাড়ি গিয়ে রাতের খাওয়া সেরে ফিরে আসে, কোনোদিন এখানে ওখানে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফিরে আসে। মাকে নাম কায়াস্তে একটা ফোন করে। এরপর সুমিতা ছেলে বৌমার মধ্যে মনোমালিন্য বাঁধানোর জন্য একটু সূক্ষ্ম কৌশল করলেন। ছেলে কলেজ থেকে ফিরলে একদিন বিষণ্ণ মুখে বললেন, বাবু, অহনার ব্যবহারে আজ আমি কষ্ট পেয়েছি। তুই তো জানিস আমি ঘরের নিত্য পুজোর ব্যাপারে একটু নিয়ম নিষ্ঠা মানি। স্নান করে শুদ্ধাচারে ঠাকুর পুজো না হওয়া পর্যন্ত সকালে চা খাওয়া ছাড়া আর কিচ্ছু খাই না। আজ অহনা চায়ের সঙ্গে ডিম দেওয়া কেক খেয়ে আমার অনুমতি না নিয়েই ঠাকুর পুজো করেছে। আমি শুধু মিষ্টি কথায় বলেছিলাম এমনটা আর কখনো করো না। সেটা নিয়ে সে আমাকে 5টা কথা শুনিয়ে দিল। যাগ্গে, তুই এটা নিয়ে ওকে কিছু বলিস না। আমার কষ্ট হলেও ভেবে দেখলাম এখনকার আধুনিক মেয়ে, সে পুজো আচ্চার ব্যাপারটা কী বা বোঝে। সৌগত বলল, ও না বুঝে করেছে মা। আচ্ছা, অহনা স্নান না করে কি পুজো করেছে? স্নান করলে কি সব শুদ্ধ হয়ে যায় বাবা? তুই ছোট থেকে তো সব দেখছিস। ঠাকুর পুজোর জন্য আলাদা শুদ্ধ পোশাক পরতে হয়। তাছাড়া অহনা এঁটো কাটার জ্ঞান নেই। এই তো কাল কেক বানাতে গিয়ে ডিম ফাটিয়ে হাত না ধুয়েই চিনির কৌটোতে হাত দিল। এটাতে আমার খাটুনি তো বাড়ল। এছাড়াও আমার মনে হয় আমার রান্নাও অহনার পছন্দ নয়, ঠিক তৃপ্তি করে খায় না। সৌগত ঘরে এসে অহনার সঙ্গে প্রথমটা ঠাট্টার মুডেই কথা শুরু করেছিল। মায়ের অভিযোগের সবটাই বলেছিল, আচ্ছা অহনা, আমাদের বাড়ির রান্না খেতে তোমার সমস্যা হচ্ছে? আর তুমি এত ভক্তিমতী মেয়ে জানতাম না তো। পুজোর ব্যাপারটা মাকেই বরং ছেড়ে দাও। অহনা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তার আগে বলো তো, এত খুঁটিনাটি ব্যাপার তুমি জানলে কি করে? মা বলেছেন তো। তাহলে বলি, মা পুজো সেরে প্রায় বেলা 11টা 11:30টায় জলখাবার খান। আমি মায়ের সময়টা বাঁচাতে স্নান করে কাঁচা পোশাকে পুজো করতে চেয়েছিলাম। আর একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে এলে সব কিছু অভ্যেস রাতারাতি পাল্টে যায় না। তার জন্য মিনিমাম কিছু সময় লাগে। তোমরা তরকারিতে প্রচণ্ড ঝাল খাও, আমি খুব সামান্য ঝাল খাই। সবটাই একদিন আমার অভ্যেস হয়ে যাবে। কিন্তু তোমার এই লাগানি ভাঙানি ব্যাপারটা আমি এক্সপেক্ট করিনি। মার কথা যে সবসময় বেদবাক্য হবে এই ধারণাটা ঠিক নয়। আসল ব্যাপারটা আমি অনুমান করলেও আমি তোমাকে বলবো না। সৌগত বলল, কেন বলবে না? আমি শুনতে চাই। আমার মা আচার বিচার মেনে চলে, পুজো টুজোর ব্যাপারে কিছু নিয়ম মেনে চলে। আমি মানি বা না মানি সেটা বড় কথা নয়। আমি বাবা কখনো এটা নিয়ে কিছু বলিনি। যার যা বিশ্বাস তার কাছে, এই নীতিতে আমি বিশ্বাসী। এছাড়া মার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে বলো? অহনা বলল, অভিযোগ তো তুমি জানাতে এসেছো, আমি তো জানাইনি। ছোটোখাটো এই সাংসারিক ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করতে পারতাম। সে শিক্ষা আমার বাবা মা দিয়েছেন। তুমি এ ব্যাপারে নাক গলাচ্ছ দেখে আমি আশ্চর্য হচ্ছি। অহনা আর সৌগতর মধ্যে ছোটোখাটো অশান্তি ঝগড়াঝাটি অব্যাহত থাকল। সৌগত তার মার প্রতিটি কথা সত্য মিথ্যে যাচাই না করে অন্ধের মতো বিশ্বাস করত। শ্বশুরমশাইয়ের ভূমিকা ছিল ধরলক্ষণের মতো। সেদিন খুব তুচ্ছ কারণে ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে
শাশুড়ি মা ছেলেকে বকাবকি করে বললেন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস বাবু। অহনাকে কেন এত কথা শোনাচ্ছিস? মেয়েটা তো ইচ্ছে করে আমার হাতে গরম চা ফেলে দেয়নি। আমার হাতটা অনেকটা পুড়ে গিয়েছে ঠিকই, কিন্তু সেটা তো দুর্ঘটনা ছাড়া কিছু নয়। তোকে বলাটাই আমার ভুল হয়েছে দেখছি। তোদের না কাল রবিবার বন্ধুদের সঙ্গে ফিস্ট করার কথা? অহনার মুডটা অফ করে দিলি তো? অহনা শাশুড়ি মার অভিনয় দেখে হতবাক হয়ে গেল। পরদিন যথারীতি সৌগত 1000 বার সরি বলেও অহনাকে নিয়ে যেতে পারল না। আসলে অহনা এই ঝগড়াঝাটিকে পাত্তাই দিত না, যদি না শাশুড়ি মা গায়ে পড়ে এই অভিনয়টা না করতেন। আজ বিকেলে শাশুড়ি মাকে চা দিতে এসে প্রায় তার মুখোমুখি ধাক্কা লেগে চাটা পড়ে গিয়েছিল। কাপ ভেঙে গরম চা বেশিটাই অহনার পায়ে পড়েছিল। সামান্য চা শাশুড়ি মার হাতে পড়েছিল। অহনা ভেবেছিল ব্যাপারটা ওখানেই মিটে যাবে। অহনা বারবার সরি বলে শাশুড়ি মার হাতে বার্নার লাগিয়ে দিয়েছিল, যদিও বার্নার লাগানোর মতো কিছু ছিল না। এই ঘটনায় শাশুড়ি মা হাতে কখন ব্যান্ডেজ বেঁধে ডালপালা বিস্তার করে ছেলেকে লাগিয়েছেন। যথারীতি ছেলেও ভেবেছে মা কি না জানি কষ্ট পেয়েছে। ছেলের ঝগড়া শুরুটা ছিল, এত বড় ঘটনাটা অহনা তাকে কেন আগে জানালো না। গত 3 মাস ধরে অহনার পিরিয়ডের গণ্ডগোল চলছে। পিরিয়ড প্রথম দিন সামান্য হয়েই পরদিন থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এ মাসেও একই অবস্থা। কদিন ধরেই ভাবছিল একবার গাইনির কাছে যাবে। সেটা আজ হলেই বা মন্দ কি? তার রাগ দেখানো আর ডাক্তার দেখানো দুটো কাজই একসঙ্গেই না হয় হোক। আজ সত্যিই তার মুড অফ। অহনা ঘণ্টাখানেক পর পোশাক পরে একটা ব্যাগ হাতে নিয়ে শাশুড়ি মাকে বলল, মা, আমি দিন 7 জন্য ও বাড়ি যাচ্ছি। সুমিতা বলল, আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ অহনা। ঠিক আছে, কয়েকটা দিন থেকে এসো। ইদানিং বাবুর মেজাজটা বড্ড খিটখিটে হয়ে গেছে। অহনা খানিকক্ষণ শাশুড়িমার দিকে চেয়ে বলল, কেন বলুন তো মা? শাশুড়িমা বললেন, তোমাদের এটা স্বামী স্ত্রীর ব্যাপার, আমি কি করে জানবো বলো তো? অহনা একটু হেসে বলল, আমার মনে হয় উত্তরটা আপনার জানা। আচ্ছা মা, হাতে ব্যান্ডেজটা কখন লাগালেন? আর লাগিয়েছেন যখন, তখন ব্যান্ডেজটা খুলে ঠিক কতটা আপনার হাতটা আমি পুড়িয়ে দিয়েছি সেটা আপনার ছেলেকে দেখালেন না কেন? আপনার 3 গুণ ছ্যাঁকা আমার পায়ে লেগেছিল, সেটা কি ছেলেকে বলেছেন? আগে জানলে আমিও তো একটা বড় সড়ো ব্যান্ডেজ বাঁধতে পারতাম। শাশুড়িমা বললেন, তুমি আমাকে ভুল ভাবছ অহনা। বাবুকে আমি তেমন কিছুই বলিনি। সে সবটা না শুনেই তোমার ওপর চোটপাট করেছে। অহনা বলল, আমি যা বোঝার বুঝে গেছি মা। আপনার কৌশলটা কিন্তু প্রশংসনীয় মা। বেলা 10:30টায় ব্যাগ নিয়ে অহনাকে ঢুকতে দেখে বাবা বলল, কিরে, হঠাৎ এলি যে? কাল রাতেও ফোন করলাম, কিছু বললি না তো। যাক, ভালোই হলো এসেছিস। আজ ইলিশ মাছ এনে তোর কথা খুব মনে হচ্ছিল। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, প্রতিবার ঘটা করে কেন যে ব্যাগ গুছিয়ে আনিস জানি না বাপু। সন্ধে হতে না হতেই তো জামাই এসে হাজির হবে। তোর মুখটা এত থমথমে লাগছে কেন রে? কিছু হয়েছে? অহনা হেসে বলল, না মা, এবারে কটা দিন থাকবো। তোমার জামাই এলেও যাব না। আর কি হবে? জানি না বাবা, তুই যা চাপা মেয়ে। এখন কিছু খাবি তো? অহনা বলল,
না মা, জলখাবার খেয়ে এসেছি, একটু চা খাবো। বহুদিন পর মায়ের হাতে তৃপ্তি করে ভাত খাওয়ার পরেই বাথরুমে দরজা বন্ধ করে হড়হড় করে বমি করে ফেলল অহনা। মা ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে বলল, কি হলো, শরীর খারাপ করছে? চোখে মুখে জল দিয়ে এসে অহনা বলল, মনে হয় অ্যাসিডিটি হয়েছে মা। সন্ধ্যের পর যথারীতি সৌগত এলো। জামাইকে চা জলখাবার করে দিয়ে শাশুড়িমা বললেন, বাবা, অহনার শরীরটা খারাপ, ও কয়েকটা দিন এখানে থাকবে। অহনা ঘরে শুয়ে আছে। সৌগত ঘরে এসে বলল, কি হয়েছে তোমার, কথা বলবে না? অহনা বলল, আমাকে বাদ দিয়ে পিকনিক নিশ্চয়ই খুব এনজয় করেছ। আমি 1 ঘন্টা থেকে শরীর খারাপের অজুহাত দেখিয়ে বাড়িতে খেয়েছি। আমি জানি তুমি আমার ওপর রাগ করে এখানে এসেছ, তাহলে তোমার শরীর খারাপটাও কি অজুহাত? আমি সরি বলছি, প্লিজ রাগ করে থেকো না। অহনা বলল, আরে বাবা, শরীর খারাপটা মোটেই অজুহাত না। ভাত খাওয়ার পর থেকে আজ 3বার আমার বমি হয়েছে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমার কয়েক মাস থেকে পিরিয়ডের গণ্ডগোল হচ্ছে। তোমার ওপর রাগ প্লাস একজন গাইনিকে দেখানো, দুটো উদ্দেশ্য নিয়েই এখানে কয়েকদিনের জন্য আসা। তাহলে কাল কলেজ থেকে ফিরে তোমাকে দেখিয়ে নিয়ে আসব। কিন্তু তুমি ওষুধ কিছু খেয়েছ? হ্যাঁ, এখন কোনো প্রবলেম নেই। সৌগত বলল, রাগটা কি এখনো আছে? এতক্ষণ ছিল না, মানে প্রায় ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখে এখন নতুন করে রাগটা ফিরে আসছে। সৌগত বলল, তোমার কি একটা সত্যি কথা জানা আছে? কোন সত্যি? রাগের সঙ্গে অনুরাগের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। অহনা বলল, তাই নাকি? বেশ, সেটা পরীক্ষার জন্য আমি এখানে 1 মাস থাকব। সৌগত বলল, বেশ, আমি কি করলে তোমার রাগ ভাঙবে বলো? 100 বার গুনে গুনে সরি বলবো? ওটাই তো তুমি পারো। আচ্ছা, তাহলে বলছি, দেবী দেহি পদবল্লভ মুদারম। কই তোমার পা দুটো দাও। এ কি, পায়ের পাতাটা এমন কালচে মেরে আছে কেন? অহনা বলল, ওরে বাবা, এ যে ভূতের মুখে রাম নাম। স্ত্রীর দিকে এতটা খুঁটিয়ে নজর দেওয়ার সময় তোমার আছে নাকি? জানতাম না তো। অহনা, আমি জানি এটা তুমি মন থেকে বলছো না। প্লিজ বলো, কি করে হলো? আমাকে আগে বলনি কেন? অহনা বলল, কাল যখন জানতে চাওনি তখন থাক। এটা খুব তুচ্ছ ব্যাপার বলেই বলিনি। আমি শুধু বলবো, ভবিষ্যতে যা কিছু বলবে বা করবে নিজের যুক্তি বুদ্ধি খাটিয়ে বলবে। সৌগত বলল, বুঝেছি। আমি সব কিছুর জন্য সরি বলছি এবং আমার নিশ্চিত বিশ্বাস শেষ পর্যন্ত তোমার রাগের চেয়ে অনুরাগটাই জয়ী হবে। 2-3 দিনের মধ্যে দুবারই জানলো অহনা মা হতে চলেছে। অহনা মা হবার আনন্দে সব কিছু ভুলে গিয়ে মাকে বলল, মা, আমি আজ বিকেলে সৌগতর সঙ্গে ও বাড়ি চলে যাব। বাচ্চা হবার 2-1 মাস আগে না হয় টানা তোমাদের কাছে থাকব। আমি জানতাম মা, ঘরে যে তোদের মান অভিমানের পালা চলছিল সেটা ঘরের বাইরে থেকে আমিও টের পেয়েছিলাম। কিন্তু তোর তো রেস্ট দরকার মা। অহনা বলল, না মা, ডাক্তারবাবু আমাকে বেড রেস্টে থাকতে বলেননি, শুধু সাবধানে থাকতে বলেছেন। তাছাড়া ওখানে আমাকে তেমন কিছু করতে হয় না, আমি রেস্টেই থাকবো মা। ওখান থেকে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা বারবার ফোন করছেন। তোকে কি ওনারা যেতে বলেছেন? আমি বরং একবার ফোন করে তোকে 1 মাস এখানে থাকার জন্য বলছি।
জামাই না হয় মাঝে মাঝে এখানে এসে থাকবে। অহনা বলল, তুমি কি যে বলো না মা, আমি কি সেই জন্য বলছি? আসলে তোমার জামাই বারবার যেতে বলছে, ওকে যাব না বলতে আমার খারাপ লাগছে। মা বলল, তাই বল, ওটাই তাহলে আসল কথা। সন্ধ্যের পর সৌগত অহনাকে নিয়ে বাড়ি ফিরতেই সুমিতা ছেলেকে বললেন, কি রে, আজই অহনাকে নিয়ে আসবি বলিসনি তো? সৌগত বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলো? শ্বশুরমশাই উচ্ছ্বসিত হয়ে বললেন, দারুণ সারপ্রাইজ দিলি। আরে আমি তো ভেবেছিলাম কাল একবার ও বাড়ি বেড়াতে যাব আর অহনা মাকে একবার দেখে আসব। সত্যি, অহনা না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। অহনা বলল, মা, আমি আসাতে আপনি খুশি হননি? ও মা, খুশি হব না কেন? তুমি তো খুশির খবর দিয়ে আমাদের আনন্দ 4 গুণ বাড়িয়ে দিয়েছ। আসলে এই সময়ে মেয়েরা বাবা মার কাছে থাকতে পছন্দ করে বলেই বলছিলাম। অহনা বলল, আমার তো বাচ্চা হতে ঢের দেরি মা। আমার অবশ্য আরও কয়েকটা দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু আপনার ছেলে এমন ঝুলোঝুলি করলো যে না এসে পারলাম না। বুঝলাম, কিন্তু এই সময় তোমার খাবারে অরুচি বমি টমি হচ্ছে, তোমার মা কিছুদিন তোমার পছন্দ মতো রান্না করে দিলে তোমারই ভালো লাগতো। অহনা বলল, মা, আমি বুঝতে পারছি আপনার খাটুনি বাড়বে। একটা রান্নার মাসি রাখলে আপনার খাটুনিটা কমতো। আমার এমনিতে কোনো অসুবিধে নেই। ডাক্তারবাবু বলেছেন এই অরুচি বমি কয়েকদিনের মধ্যেই চলে যাবে। তবু আপনি চাইলে আমি আরও কিছুদিন কেন, বাচ্চা বড় হওয়া পর্যন্ত থেকে আসতেই পারি। তবে সেক্ষেত্রে আপনারই অসুবিধে হবে। আপনি তো আপনার বাবুকে চোখে হারান। আপনার রান্না ছাড়া সে খেতে পারে না বলে আমাকে রান্নাঘরের ত্রিসীমানায় ঢুকতে দেন না। কিন্তু আমি বাপের বাড়ি গেলে সে প্রতিদিন কলেজ থেকে সোজা আমাদের বাড়ি চলে যাবে আর রাতে আমার মায়ের রান্না খেয়ে বাড়ি ফিরবে। আসলে ও আমাদের বাড়িতে ঠিক জামাই সুলভ আচরণ করে না, সেটা দেখে আমারই লজ্জা করে। সুমিতা গম্ভীর মুখে বললেন, আমি তো তোমাকে একবারও যেতে বলিনি। আসলে আমার রান্না তুমি এমনিতেই পছন্দ করো না, আর এই সময় হয়তো একেবারেই করবে না। মা, সবটাই তো অভ্যেসের ব্যাপার। আপনার রান্না আমার অপছন্দের তো নয়, শুধু আপনারা ঝাল বেশি খান বলে প্রথম প্রথম একটু অসুবিধে হতো। এখন বরং আমার মার রান্না এই সময় আমার কাছে পানসে লাগছে। আমার মনে হচ্ছে আপনার রান্না খেয়ে আমার খাবারে সব অরুচি চলে যাবে। সুমিতা বললেন, তাহলে তো কথাই নেই, কিন্তু আমি এখনো যথেষ্ট শক্ত আছি, তাই রান্নার মাসি রাখার দরকার নেই। আচ্ছা, তুমি তো বাবুর সঙ্গে ঝগড়াঝাটি করে রাগ করেই বাপের বাড়ি চলে গেলে, এত তাড়াতাড়ি তোমার সব রাগ জল হয়ে গেল? মা, দাম্পত্য কলহ অনেকটা ঠিক মেঘের গর্জনের মতো, যত গর্জায় ততটা ঠিক বর্ষায় না। সে আমাকে ছোটোখাটো ঝগড়ার পর আমাকে বারবার সরি বলে রাগ ভাঙিয়ে দেয়, আর বড় রকমের ঝগড়া হলে তো আপনি আপনার বাবুকে বকা দেন। এটা কি আমার কম প্রাপ্তি, যেমন সেদিন দিলেন? সুমিতা হতভম্বের মতো অহনার মুখের দিকে তাকিয়ে থাকলেন। মনে মনে বললেন, এ মেয়ে রূপের সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধিও ধরে। তার ছেলে এখন পুরোপুরি বউয়ের দখলে চলে গেছে। বিয়ে করেছে ঠিক আছে, একটা সময় বিয়ে তো দিতেই হতো, কিন্তু তার এত অনুগত ছেলে যে বিয়ের আগে মা ছাড়া কিছু জানতো না,
যে পুরোপুরি একমাত্র তারই নিয়ন্ত্রণে ছিল, সে এত সহজে বউয়ের হয়ে যাবে? না, এটা তার কখনো সহ্য হবে না। কয়েকদিন পর সৌগত মাকে বলল, মা, তুমি তো রান্নার মাসি রাখতে দেবে না, তাই আমি দিনরাত্রির জন্য একজন সহায়িকা মাসি ঠিক করেছি। অহনা তো কিছুটা হলেও তোমাকে সাহায্য করত, এখন পুরোপুরি তোমাকে সবটা করতে হলে তোমার খাটুনি বাড়বে। এখনই রাখার দরকার কি? অহনা আসার আগে কি সংসার চলছিল না? তখন তো তোর একবারও মনে হয়নি মায়ের খাটুনির কথা? তাছাড়া কটা মাস পরই অহনা বাপের বাড়ি যাবে। সৌগত বলল, অহনার তো কাছেই বাপের বাড়ি, ও যেমন মাঝে মাঝে ওখানে যায় তেমন যাবে। তুই বললেই তো হবে না, অহনা কি চায় সেটাও তো দেখতে হবে। অহনা বলল, মা, এখানে থাকতে তো আমার অসুবিধে কিছু নেই, ডেটের দিন 15 আগে না হয় ওখানে যাব। সুমিতা বললেন, যা ভালো বোঝো করো, তবে এখনই কাউকে কাজে রাখার দরকার নেই। বেশ কয়েকদিন থেকে সৌগতর পেটের গণ্ডগোল হচ্ছে, মাঝে মাঝে পেটে খিচখিচে ব্যথাও হচ্ছে। কখনো অ্যান্টাসিড আর পেনকিলার খেয়ে কোনো রকমে ম্যানেজ করছে। সেদিন অহনা বলল, তোমার এই ঘন ঘন পেট ব্যথা আর পেটের গণ্ডগোলটা আমার ভালো ঠেকছে না। দেখো, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভেবেও বলতে পারিনি। সংসারে ছোটোখাটো অশান্তির কথা নিয়ে কখনো কোনো অভিযোগ তোমাকে করিনি। তোমার প্রতি তোমার মায়ের এই আগ্রাসী মনোভাবটাও আমার অস্বাভাবিক লাগলেও মেনে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল একমাত্র ছেলের প্রতি এই দুর্বলতা হয়তো স্বাভাবিক, কিন্তু তোমার ইদানিং এই পেটের গণ্ডগোল আমাকে ভাবাতে বাধ্য করছে। আমার অনুমান তোমার মা তোমার খাবারে কিছু মেশান। সৌগত রেগে গিয়ে বলল, এনাফ ইজ এনাফ অহনা, শুধু অনুমানের ওপর ভিত্তি করে এত বড় অভিযোগ তুমি করতে পারো না। আর মা ছেলের ভালোবাসাটা কিছু অস্বাভাবিক নয়। তোমার মার সম্পর্কে আজ যদি আমি এমন বাজে মন্তব্য করি, তুমি সহ্য করবে? অহনা বলল, চিৎকার করো না সৌগত, আমি নিজে মাকে গরম করা শুধু তোমার ডালের বাটিতে চামচ দিয়ে নাড়াতে দেখেছি। অকারণে উনি শুধু ডাল চামচ দিয়ে ঘোটাবেন কেন? এছাড়া মা ইদানিং দুপুরে হঠাৎ হঠাৎ করে কোথায় যেন বেরিয়ে যান, জিজ্ঞেস করলে বলেন তার বন্ধুর বাড়ি যাচ্ছেন। এটাতেও কিছু প্রমাণিত হয় না। আমার মা জ্যোতিষ টতিষে বিশ্বাস করলেও তিনি তার নিজের ছেলের ক্ষতি করবেন কেন? অহনা বলল, জেনে শুনে কেউ ছেলের ক্ষতি করে না। আমার বিশ্বাস মা মানসিকভাবে অসুস্থ। সৌগত বলল, দেখো অহনা, আমার মা তোমার মা না হলেও তোমার মাতৃস্থানীয়া। তাকে ভালোবাসতে না পারো, কোনো অসম্মানজনক কথা বলো না। এটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। মা শুধুমাত্র আমার খাবারে কিছু মেশাবে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? মার কোনো মানসিক অসুস্থতা থাকলে আমি বাবা টের পেতাম না? অহনা বলল, ঠিক আছে, বলবো না, কিন্তু আমি কাল থেকে এখানে আর থাকবো না। আমি সত্যি ওনাকে আর বিশ্বাস করতে পারছি না। তোমার মতো যদি আমার অবস্থা হয়, তাহলে আমার বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। উনি তার নিজের ছেলেকে যত খুশি ভালোবাসুন বা ক্ষতি করুন, আমি আর কিচ্ছু বলবো না। আমার মনে হয় এটা নিজে তুমি একদিন জানতে পারবে। সৌগত তখনকার মতো চুপ করে গেলেও কথাটা ছোট্ট কাঁটার মতো কোথাও তার মনে থেকে গেল। কয়েকদিন পর সৌগত বলল, মা, চটপট খেতে দাও, শুধু মাছের ঝোল ছাড়া আর কিছু দিও না।
তার অবচেতন মন হয়তো ডাল খেতে বাধা দিল। ভাত বাড়তে দেরি হচ্ছে দেখে কিছুটা কৌতূহলবশত রান্নাঘরে গিয়ে দেখল মা একটা কাগজের পুড়িয়া সবে খুলে মাছের ঝোলের বাটিতে মেশাতে যাচ্ছে। ঠিক সেই অবস্থাতে সৌগত খপ করে মায়ের হাতটা ধরে ফেলে বলল, এটা কি মেশাতে যাচ্ছিলে মা? সুমিতা থতমত খেয়ে বলল, এটা তো গোলমরিচের গুঁড়ো। অহনা এগিয়ে এসে বলল, না, এটা গোলমরিচের গুঁড়ো নয় মা, এটা সম্ভবত বিষাক্ত কোনো শিকড়ের গুঁড়ো। সৌগত, তুমি এটা কোনো ল্যাবরেটরিতে টেস্ট করতে দাও। সৌগত বলল, মা, তুমি কেন খাবারে এসব মেশাচ্ছিলে? তাহলে অহনা যা অনুমান করেছিল সব সত্যি? এখন আমার মনে হচ্ছে তুমি আমার বিয়ের পরে অহনার বিরুদ্ধে যা যা অভিযোগ করে আমাদের মধ্যে ঝগড়া বাঁধাতে সেটা ইচ্ছেকৃত। আজ এই রান্না কেউ খাবে না। অহনা, তুমি যা হোক একটু রান্না করে বাবা মা আর তুমি খেয়ে নিও। আমি আজই একটা রেন্টের ফ্ল্যাট দেখছি। অহনা বলল, তুমি এখনো ভুল ভাবছ সৌগত। উনি শুধুমাত্র তোমার খাবারেই এসব মেশাতেন। উনার আসল প্রতিদ্বন্দ্বী তো আমি। উনি প্রথম প্রথম চেষ্টা করেছিলেন তোমার আমার মধ্যে সম্পর্ক খারাপ করে দিতে। সেটাতে ফেলিওর হয়ে খাবারে এই সব মিশিয়ে তোমাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। ওই যাকে বলে বশীকরণ। আর এ ব্যাপারে কেউ না কেউ উনাকে আড়ালে থেকে সাহায্য করছে বলে আমার ধারণা। আসলে মা মানসিকভাবে অসুস্থ, উনার চিকিৎসা দরকার। মা, আমি কি ভুল বলছি? সংসারে মা ছেলেকে ভালোবাসবে, ছেলে মাকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ছেলে বিয়ের পর বউকে ভালোবাসবে, এটা আপনি আপনার মানসিক অসুস্থতা থেকেই মেনে নিতে পারছিলেন না। তাই ছেলেকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখার ও বউয়ের প্রতি ছেলেকে বীতশ্রদ্ধ হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন সেটা অত্যন্ত ঘৃণ্য পন্থা মা। এই পন্থা কোনো সুস্থ মানুষ করতে পারে না। গোলমালের আওয়াজ শুনে সুকান্তবাবু ঘর থেকে বেরিয়ে এসে সব শুনে বললেন, সুমিতা, এসব কি শুনছি? অহনা বলল, বাবা, কিছু মনে করবেন না। আমি সৌগতর কাছে আমাদের বিয়ে নিয়েও অনেক কথা শুনেছি। উনি যখন ছেলের একটার পর একটা বিয়ে নাকচ করেছিলেন তখনই আপনার বোঝা উচিত ছিল আপনার স্ত্রীর মানসিক সমস্যা আছে, তার চিকিৎসার প্রয়োজন আছে। আমি এখনো জানি না এরপর মা আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করার কোনো পরিকল্পনা করেছিলেন কিনা। শুনুন বাবা, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। তবে মা চিকিৎসায় সুস্থ হয়ে যতদিন না আমাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বন্ধু ভাববেন ততদিন আমি ফিরে আসব না। ভয় নেই, আপনার ছেলেকে আমি কখনোই আপনাদের থেকে বিচ্ছিন্ন করব না। আমি তো নিজেও মা হতে চলেছি, আর আপনারা দুজনে খেয়ে নেবেন। মা আর বাকি খাবারে কিছু মেশায়নি। আজকালের মধ্যেই একটা রান্নার মাসি আর দিনরাতের জন্য একজন সহায়িকা মাসি রাখুন। জল থেকে চা কফি কোনো খাবারে মাকে হাত দিতে দেবেন না। মোট কথা, মায়ের ওপর তীক্ষ্ণ নজর রাখবেন। সুমিতা এতক্ষণ পর মুখ তুলে তাকিয়ে বলল, অহনা, আমার কি সত্যি মানসিক সমস্যা আছে? মা, সেটা তো ডাক্তারবাবু বলবেন। আপনি শুধু আপনার আচার আচরণ কোনো কিছু ডাক্তারবাবুর কাছে গোপন করবেন না। আর এটা যদি আপনার মানসিক সমস্যা না হয়ে শুধুমাত্র ছেলের বউয়ের প্রতি জেলাস হয়ে এসব করে থাকেন তাহলে আপনার সঙ্গে
আমাদের এক ছাদের তলায় থাকাটা বিপজ্জনক। আমি আপনাকে সময় ও সুযোগ দুটোই দিচ্ছি, আর আমি বাপের বাড়ি গেলেও আপনাদের কোনো প্রশ্ন বা অসম্মানের মুখে ফেলব না। সুকান্তবাবু বললেন, অহনা, আমি সত্যি এতদিন চোখে ঠুলি পড়েছিলাম। আমি চাই তোমরা ভবিষ্যতে আলাদা ফ্ল্যাটে থাকো। আমার স্ত্রীর দায়িত্ব আমার। আসলে সন্দেহ জিনিসটা বড় সংক্রামক, অহনা। ভবিষ্যতে এ বাড়িতে যে ঘটনায় ঘটুক, সন্দেহের তীর কিন্তু তোমার শাশুড়ি মার দিকেই যাবে। হয়তো আমিও ওকেই সন্দেহ করব। এটা ওর মানসিক অসুস্থতা কিনা আমারও জানা নেই। তবু আমি ডাক্তার দেখাবো। আমি চাই তোমরা ভবিষ্যতে আলাদা থাকো। তোমরা আলাদা থাকলে আমি মানসিক শান্তি পাবো, মা। ছেলে দূরে কোথাও চাকরি করলে তো আমাদের থাকতেই হতো। শুধু একটাই অনুরোধ, মা, আজ দুপুরে না খেয়ে যেও না। ছেলে ফিরলে ওর সঙ্গে যেও। তোমার বাবা মার কাছে আমি বোধহয় আর মুখ দেখাতে পারবো না। অহনা বলল, বাবা, আপনি কি আমার ওপর রাগ করলেন? আজ আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি আপনাদের নিয়েই সংসার করতে চেয়েছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বাবা মা এই ঘটনা জানবে না। সুকান্তবাবু বললেন, না মা, একদমই রাগ করিনি। তোমার শাশুড়ি মার ছেলের প্রতি আগ্রাসী অধিকার বোধ দেখেও ছেলের প্রতি ভালোবাসা ভেবে আমিও ভুল করেছিলাম। ওর এরকম একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। এখন তো ছেলেকে নিয়ে একটা দুশ্চিন্তা আমার থেকেই যাবে। অহনা বলল, ভাববেন না বাবা, এই শিকড় বা করে ছেলের ক্ষতি হবে জানলে উনি আর দ্বিতীয়বার এ কাজ করবেন না। তবে সাবধানের মার নেই, জানবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমিও মনে করি মায়ের এটা মানসিক সমস্যা। উনি সুস্থ হলে আমি অবশ্যই এখানে ফিরে আসবো, বাবা।